আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিএমসিং। তোমরা যারা লাইভ ক্লাসে জয়েন করছো সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিবে। আমরা এখনই আমাদের লেকচারে চলে যাব। সবাই একটু সময় নিচ্ছি, লিংকটা সবাই একটু শেয়ার করে দাও, এরপরে আমরা এখনই ক্লাসটা শুরু করব। ওকে, অনেকেই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যুদ্ধ চলতেছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু সময় নিচ্ছি শুরু করতে। অনেকে ফোন দিচ্ছে, ক্লাস জয়েন করতে পারছে না। আমাদের আজকে দুইটা অনলাইন ক্লাস, আরো একটা আছে জিকে ইংলিশ ম্যানিয়ার। ঠিক আছে, আমরা একটা বড় সংখ্যা আজকে এক্সপেক্ট করছি ক্লাসে, কারণ হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে আমরা আজকে, তোমরা জানো, ডাবল ক্লাসের একটা পরিকল্পনা নিচ্ছি। আমরা আজকে হচ্ছে সব পড়াবো আর কি, সোজা কথা। শর্টের বাইরেও পড়াবো, জিকে ইংলিশও পড়াবো, যাতে আসলে দুই গ্রুপই উপকৃত হয়। অনেকে চাচ্ছে জিকে ইংলিশটা পড়তে। ওকে, চলো আমরা ক্লাসে শুরু করি। চলো আমরা আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়বো। যারা আজকে অফলাইনে আসছিলা সবাই মোটামুটি দেখছো। তোমরা একটু সবগুলা গ্রুপে লিংকটা রিপিট দাও, একবার দুইবার দাও। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা এবং বন্ধুদেরকে মেনশন করো। ঠিক আছে, ক্লাসটা নোট করবা। ক্লাস শেষেই এই ক্লাসের টপিকের উপর 25টা প্রশ্নের একটা ক্লাস টেস্ট হবে। এটা শেষ করবা, ক্লাস টেস্ট দিবা, এরপরেই জিকে ইংলিশ ক্লাস হবে, তারপর জিকে ইংলিশ ক্লাস টেস্ট দিবা। ঠিক আছে, ক্লাস টেস্ট কিভাবে দিতে হবে এটা আমি ক্লাসের মধ্যে বলবো। দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা শুরু করছি। কিভাবে জানি পরের পেজে যাব। ওকে, এই পাশে কেন এটা? ঠিক আছে, লাগবে না, শুরু তো করি আগে। দেখো, ওকে, এখানে খেয়াল করো, চোখের, এটা এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। দেখো, আমরা চোখের দৃষ্টি ইরর নিয়ে পড়বো। স্লাইডে কিছু ভুল আছে, একটু খেয়াল করো। চোখের দৃষ্টিগত যে ইরর গুলো আছে, রিফ্র্যাক্টিভ ইরর বলি, এটা নিয়ে আজকে আমরা শুরুতে পড়াশোনা করব। তো দেখো,
দেখো দৃষ্টি ত্রুটি, তো দেখো দৃষ্টি ত্রুটি নিয়ে আমরা কি কি পড়বো আজকে। ধরো এই বয়সে, আমরা তো কম বয়সে আছি সবাই, আমাদের কি ব্যাপার, লেখাপড়া মুছে যাচ্ছে কেন অমিত? ঠিক আছে, একটু সময় নিচ্ছি রে ভাই, ঠিক আছে। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো আমরা শুরুতে আজকে দৃষ্টি ত্রুটি নিয়ে পড়াশোনা করব। তো দৃষ্টি ত্রুটি নিয়ে আমাদের সবার আগে মনে রাখতে হবে দৃষ্টি ত্রুটি আছে কয় প্রকার। উত্তর হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। খেয়াল করো, 1 নম্বর হচ্ছে মায়োপিয়া। তাহলে সর্বপ্রথম যে দৃষ্টি ত্রুটিটা আছে তার নাম কি বললাম? মায়োপিয়া। এটা সব থেকে কমন, বুঝছিস? এই কার কার চোখে চশমা আছে একটু ই করতো, আস বলতো, আস। তারা, আমরা যারা আছি আমাদের সবার ক্ষেত্রে এটা মায়োপিয়াটা দিয়ে শুরু করব। তোমাদের জানতে হবে এই মায়োপিয়াতে আসলে কি হয়। তো একটা দৃষ্টি ত্রুটির নাম হচ্ছে মায়োপিয়া। আমি একটা একটা করে ডিসকাস করব 4টা দৃষ্টি ত্রুটি নিয়ে। দেখো মায়োপিয়া সবার আগে মনে রাখবে, এটা একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে এই সেক্স ক্রোমোজোমের সম্পর্ক আছে মায়োপিয়ার সাথে। খেয়াল করো এই মায়োপিয়াতে ফোকাস দূরত্ব যেটা আছে, আমাদের চোখের হ্রস্ব দৃষ্টি বলে, বুঝছো? তুমি, আমি, আমরা কম বয়সে যত মানুষের সমস্যা দেখো না চোখের, ম্যাক্সিমামই মায়োপিয়া। তো মনে রাখবা এটা হচ্ছে দৃষ্টি ত্রুটি এক প্রকার, যেখানে হ্রস্ব দৃষ্টি হয়, মানে আমাদের চোখের যে ফোকাস দূরত্বটা আছে চোখের লেন্সের, এটা কমে যায়। তোমরা জানো পি ইকুয়াল টু 1/f। পি ইকুয়াল টু কি বললাম? 1/f। এটা সারা ব্যবস্থা করো। পি ইকুয়াল টু 1/f। তাহলে যদি ফোকাস দূরত্ব কমে যায়, ফোকাস দূরত্ব যদি কমে যায় তাহলে লেন্সের ক্ষমতা কি হবে বলতো? বেড়ে যাবে। ফোকাস দূরত্ব কমে গেলে লেন্সের ক্ষমতা বেড়ে যাবে। তাহলে মায়োপিয়াতে লেন্সের ক্ষমতাটা বেড়ে যায়, বুঝছো? ভালো করে খেয়াল করো। এখন দেখো আমরা ছোটবেলায় পড়ে আসছি উত্তল লেন্স, অবতল লেন্স। কি কি লেন্স বললাম? উত্তল লেন্স, অবতল লেন্স। এখন দেখো উত্তল লেন্সের ক্ষমতা কেমন হয় বলতো? ধনাত্মক। অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক। না জানলে নাই, ছোটবেলায় না জানলে নাই, এখন জানো। উত্তল লেন্সের ক্ষমতা বললাম ধনাত্মক, অবতল লেন্স ঋণাত্মক। তো মায়োপিয়াতে এই যে তুই আমি যে চশমা পরি, আমাদের ফোকাস দূরত্ব নাই কমে গেছে, কিন্তু আমাদের ক্ষমতা কি হয়েছে? বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে। তো দেখো ফোকাস দূরত্ব কমে গেছে, ক্ষমতা বেড়ে গেছে, তাই আমরা ক্ষমতা কমানোর জন্য ইউজ করব অবতল লেন্স। এই ফ্যানটা নিয়ে ওখানে সেট করে দাও। হ্যাঁ, তাহলে কোন লেন্স ইউজ করবো বললাম? অবতল লেন্স। তাহলে মায়োপিয়াতে তোমার কি কি মনে রাখতে হবে? কম বয়সের সমস্যা, আমাদের সবার মায়োপিয়া আছে, মায়োপিয়ার জন্য অবতল লেন্স, মায়োপিয়ায় অবতল লেন্স। এরপর দেখো সেকেন্ড যে সমস্যা, এর নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। কি নাম বললাম? হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়াতে কি হয়েছে জানো? সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আমাকে শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা? তো হাইপারমেট্রোপিয়াতে মনে রাখবা এখানে ফোকাস দূরত্ব কম ছিল, এখানে ফোকাস দূরত্ব বেড়ে গেছে। তাহলে সবাই কমেন্ট সেকশনে বলো ফোকাস দূরত্ব বেড়ে গেলে ক্ষমতা কি হবে? ভাইয়া ফোকাস দূরত্ব যেহেতু বেড়ে গেছে ক্ষমতা তাহলে কমে যাবে। তাহলে হাইপারমেট্রোপিয়াতে ফোকাস দূরত্ব বাড়ে, ক্ষমতা কমে। তাই হাইপারমেট্রোপিয়াতে ক্ষমতা যেহেতু কমে গেছে, ক্ষমতা বাড়ানোর জন্য আমরা দিব উত্তল লেন্স। ভাইয়া বুঝে বুঝে মুখস্থ করবা, অবশ্যই মুখস্থ করবা, বাট বুঝে। কেমনে বুঝবা? এই যে বললাম মায়োপিয়াতে ফোকাস কমবে তাই ক্ষমতা বাড়বে, ক্ষমতা কমানোর জন্য অবতল লেন্স দিব। তাহলে এই যে আমার চোখে যে লেন্স পড়া, এটা কি লেন্স বলো? সবাই কমেন্ট সেকশনে বলো। এই পারবে যদি আসো, এই যে এই ছেলেটার চোখে যে চশমা পড়া, এই ছেলেটা কি চশমা পড়া বলো? তোমার যে চশমা পড়া, দেখো যারা সঠিক কমেন্ট করবে এদের মধ্যে একজনকে তুমি একটা গিফট দিবে, চকলেট দিবা, যাও। ঠিক আছে, তাহলে দেখো মায়োপিয়া গেল, হাইপারমেট্রোপিয়া গেল। এই
এরপর দেখ আছে হচ্ছে থার্ডটা প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া, আমার কথা লিখতে বুঝতে অসুবিধা হচ্ছে? প্রেস বায়োপিয়া। তো প্রেস বায়োপিয়ায় মনে রাখবা যে কোথাও বেশি দেখে কোথাও কম দেখে, এই কারণে ডাবল ফোকাসের লেন্স দিতে হয়, ট্রিটমেন্টে দিতে হয় বাই ফোকাল লেন্স। এটা কিন্তু মেডিকেলের স্যারদের অনেক পছন্দের কোশ্চেন, বুঝছো? এই মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ, বুঝছিস? তাহলে মায়োপিয়াতে দিব অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়াতে দেব উত্তল লেন্স, প্রেস বায়োপিয়াতে দিব বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স আমি ট্রিক শিখাই দিব, একটু পরেই শিখাবো। আর সবার লাস্টে আছে 4 নাম্বারটা, এটা বলবা অ্যাস্টিগমাটিজম। কি নাম বললাম? অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম এখানে দিতে হয় সিলিন্ড্রিক্যাল লেন্স। কারো কি আমার লেখা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে দেখো, মায়োপিয়াতে দিছিল অবতল, কেমনে মনে রাখবা? ভালো করে দেখো, মায়োপিয়া 1 2 3 4, কয়টা লেটার? 4টা। অবতল কয়টা লেটার? 4টা। মায়োপিয়া 4, অবতল 4, তাই মায়োপিয়ায় অবতল। ধরো বেসিক তুমি পরীক্ষার হলে ভুলে গেলা, তা দাগায় আসবা না? কেমনে দেখাবা? এমনি মায়োপিয়া 4টা লেটার, অবতল 4টা লেটার, তাই 4। হাইপারমেট্রোপিয়া, হাইপার হয়ে গেছে, আমরা বলি না হাইপার হয়ে গেছে। হাইপার মানে কি? উতলা হয়ে গেছে, উতলা। তুমি যখন কারোর জন্য হাইপার হয়ে যাও, তার মানে তুমি তার জন্য উতলা হয়ে গেছো। তাই হাইপারমেট্রোপিয়ায় উতলা লেন্স দিবা, উত্তল। এই বুঝছিস? হাইপারে কি বলবি? উত্তল। এরপর দেখ প্রেস বায়োপিয়া। বায়োপিয়া বাইফোকাল, বায়োপিয়া বাইফোকাল। বাবা, বাবা আমি যদি বলি এই ছেলে, এই ছেলে এদিকে আস, আমি যদি তোমাদের বলি যে ছেলে আসো, ছেলে বাবার ব্যবসা করে, এই যে ছেলে বাবার ব্যবসা করে মানে কি? ওর বাবার বিজনেস করে নাকি বাবার বিজনেস করে? এটা কি ভালো অর্থে বলছি না খারাপ অর্থে বলছি? কমেন্ট সেকশনে দেখতে চাই। তো তুমি হচ্ছে প্রেস বায়োপিয়া, বাতে বাইফোকাল, বাতে বায়োপিয়া। বাবা তুমি কিসের বিজনেস করো? বাবা। তোমার হ্যাঁ বাবার বিজনেস করে, ঠিক আছে। প্রেস বায়োপিয়া বাইফোকাল লেন্স। বাকি থাকলো অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম তোমাদের শান্ত ভাইয়াকে আমি আজকে মাটি দেব। কি দেব? মাটি দেব। আর কিভাবে মেরে মাটি দেব তোমরা জানো? সিলিন্ডার ফাটাই দিব, ওরে সুন্দর করে বসাবো সিলিন্ডারের উপর, বসাই সিলিন্ডার ফাটাই দিব। তাই এই যে মাটি দেব না, অ্যাস্টিগমাটিজম, মাটি 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 দেব সিলিন্ডার দিয়ে ফাটানোর পরে, ঠিক আছে? সিলিন্ডার দিয়ে ফাটায় মাটি দিয়ে দেব। সবাই কমেন্ট সেকশনে বলো উত্তল লেন্স। উত্তল লেন্স কোথায় ইউজ করবা? উত্তল লেন্স। তোমাদের যদি সন্দেহ থাকে যেটা তুমি ভুলে যেতে পারো, তাহলে সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সহ। না আমি বাদ দিয়েও নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে এই জায়গাটা ভুল না হয়। ওকে, ঠিক আছে, চলো ফরম্যাটের নীতিতে যাব। ফরম্যাটের নীতিতে যাওয়ার আগে তাহলে সবাই আমার কমেন্ট সেকশনে উত্তর দিয়ে ফেললো তো আমার প্রশ্নের, যে মায়োপিয়াতে তুমি কোন লেন্স দিবা? মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করবা বলো, সবাই কমেন্ট সেকশনে বলো। আচ্ছা মায়োপিয়া যদি বাইরে যাও তাহলে এটা বলো। অ্যাস্টিগমাটিজমে তুমি কোনটা দিবা? বলেন বলেন, বলে যান। এই দুইটা বলে ফেলো সবাই, তারপরে তো বলো তো। আর একটা কঠিন কোশ্চেন ধরে ফেলি, মায়োপিয়াতে স্বাভাবিক চোখ যে চোখ আছে, এই চোখের ক্ষমতা বেড়ে যায় না কমে যায়? ফরম্যাটের নীতি ভাই, ফরম্যাট আসলে শোনো, ফরম্যাটের নীতির সালটা মনে রাখবা। প্রথম কথা, কত সাল? 1650 সাল। তাহলে ফরম্যাটের নীতির সাল দেখো, কত বললাম? 1650। এই দেখো এ বি সি, ধরো এ থেকে আলো সিতে যাবে, তো আলো এরকম লম্বা পথ না নিয়ে অলওয়েজ ক্ষুদ্রতম পথ নেয়।
তাহলে আলোক রশ্মি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ক্ষুদ্রতম পথ নেয়। গ্রামে কৃষকদের দেখছো এমনে এমনে জমির আল দেয়া থাকে, জমির মাঝখানে এরকম আল দেয়া থাকে, কেউ কি এরকম এই জায়গাগুলো দেখছো? তো যখন শুকনো অবস্থা পায় কৃষকরা তখন ওইসব আল টাল দিয়ে যায় না, ডিরেক্ট মাঝখান দিয়ে হেঁটে চলে যায়, অর্থাৎ সর্বনিম্ন পথ দিয়ে যায়। কৃষক মানে ফার্মার, তাই ফার্মার সর্বনিম্ন পথের কথা বলছে। আর ফার্মারের নীতি দিয়ে মনে রাখবা তিনটা জিনিস ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে প্রতিফলন, আরেকটা হচ্ছে প্রতিসরণ, আরেকটা হচ্ছে সরল রৈখিক গতি। ঠিক আছে, এই তো। তাহলে সবাই কমেন্ট সেকশনে বলে ফেলো ফার্মাটের সাল কত, ফার্মাটের সাল কত, এটা উত্তর দিবা। তারপর বলবা প্রেসবায়োপিয়া কোন লেন্স ইউজ করা যাবে। আমি কিন্তু কমেন্ট সেকশন পড়বো, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও লক্ষ্মী বাচ্চাদের মতো। লক্ষ্মী বাচ্চার মতো ক্লাসটা শেয়ার করে দাও, 400 ভিউয়ার চলে আসুক। এই হাহা দিচ্ছিস কারা? যারা হাহা দিয়ে ক্লাসটা নষ্ট করতেছে এদের মা এটাও নিচে পড়বে না। ঠিক আছে, সবাই একটু কমেন্ট সেকশনে বলে দাও তো। তাহলে ফার্মাটের নীতি, ফার্মাটের নীতি কয়টা জিনিস ব্যাখ্যা করা যায় বলছি? তিনটা, প্রতিফলন, প্রতিসরণ আর সরলরৈখিক গতি। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিকে ওই যে লিখতে দেখো প্রতিফলন, প্রতিফলনের তো সূত্র দুইটা, বুঝছো তো? মনে রাখবা একটা বিষয় খেয়াল করো, কোনো সমস্যা, কোনো প্রবলেম? আমার কি কালো কালো দেখা যাচ্ছে অনেক? হ্যাঁ, থ্যাংক ইউ ফুল বাবু, ভাল লাগলো। প্রতিফলন, প্রতিসরণ, তোরা যদি বলে প্রতিফলনের কয়টা সূত্র, বলবা দুইটা। যদি বলে প্রতিসরণের কয়টা সূত্র, তাও বলবা দুইটা। প্রতিফলনও দুইটা, প্রতিসরণও দুইটা। এখন প্রতিফলনের যে দুইটা সূত্র আছে, সেকেন্ড সূত্রটা হচ্ছে এই যে লেখা আছে দেখো, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আর প্রতিসরণের যে সেকেন্ড সূত্র, এর ডাক নাম হচ্ছে স্নেলের সূত্র, স্নেলের সূত্র। ঠিক আছে, এই মাটি দিবি কি দিয়ে? সিলিন্ডার দিয়ে ফাটায়, তাই অ্যাস্টিক মাটি জমে সিলিন্ড্রিক্যাল লেন্স, একটু আগে বলছি। ঠিক আছে, তাহলে প্রতিফলনের সূত্র দুইটা, প্রতিসরণেরও দুইটা। প্রতিসরণের যে সেকেন্ড সূত্র তাকে বলা হয় স্নেলের সূত্র। ঠিক আছে, ওকে, এটুকু একটু পারতে হবে। তো মনে একবার যদি ভুলে যাও যে স্নেলের সূত্র কার, মনে একবার স্নেল মানে হচ্ছে স্নেক, স্নেল মানে কি? স্নেক। তাই প্রতিসরণের দ্বিতীয় সূত্র হচ্ছে স্নেলের সূত্র। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু দেখে আসি। বাচ্চারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই। ঠিক আছে, ওকে, গেল। তাহলে প্রতিসরণ প্রতিফলন সম্পর্কে একটা আইডিয়া আমরা পাইলাম। তাহলে বলতো আলোক রশ্মি যে ক্ষুদ্রতম পথ অতিক্রম করবে, এই ক্ষুদ্রতম পথের যে নীতি, এটা কে দিছে? এটা দিচ্ছে কি একজন আইনজীবী, লয়ার, নাকি একজন ডক্টর, নাকি একজন ফার্মার? চলে যাও, এবার দেখো বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব। আরে বলে না, আজকে এআই দিয়ে আমরা হচ্ছে স্লাইড রেডি করছি, তো অনেক বানান এআই ভুল পিক করছে, বানান প্রচুর ভুল আছে, এটা কোনো সমস্যা নেই, সময় আসলে খুব কম ছিল আমাদের হাতে। তো দেখো খেয়াল করে, বাস্তব বিম্ব তৈরি করব আর অবাস্তব বিম্ব তৈরি করব, ভালো করে খেয়াল করে জায়গাটা। ভাইয়া বাস্তব বিম্ব কোথায় তৈরি হয় এটা পরীক্ষায় আসবে, আর অবাস্তব বিম্ব কোথায় তৈরি হয়? তো তুমি বলবা বাস্তব বিম্ব তৈরি হয় দুই জায়গায়। উলে উলে কি লক্ষ্মী বাচ্চা, অনেকে বলে উলে বাবুটা আমার কি কিউট লাগছে তোমাকে, উলে। চান্স না পাইলে বাবুর আর তোমার কিউট লাগবে না রে, তোমার মনে হবে না তুমি একটা ফেইলিয়র, এই করে তোমার ছাড়িতে চলে যাবে না, বুঝছো? উলে, তো উতে হচ্ছে উত্তল, লতে হচ্ছে লেন্স। উলে অ্যাডমিশনের টাইমে কোনো ডেভিয়েশন, কোনো ডিস্ট্রাকশন কিচ্ছু রাখা যাবে না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রিলেশনশিপ পুরোপুরি বাদ। ফোন ইউজ সর্বোচ্চ 2 ঘন্টা পার ডে, সর্বোচ্চ 2 ঘন্টা, তাও সেটা অনলাইন ক্লাস এবং আমাদের গ্রুপে দেওয়া কন্টেন্ট, মানে আমি যে ভয়েস গুলা দিব পেইড, আমাদের মানে ভর্তি স্টুডেন্টের গ্রুপ গুলায়, ওইটুকু শুধু শুনবি, আর কোনো কাজ নেই। তো উলে, উতে হচ্ছে উত্তল লেন্স আর অবতল দর্পণ, এইটুকু মনে রাখবি যে এটা বাস্তব বিম্ব তৈরি করবে। তাহলে বাস্তব বিম্ব তৈরি করতে পারে দুইজন,
মনে রাখবি উত্তল লেন্স অবতল দর্পণ। আমি রিপিট করছি, উত্তল লেন্স অবতল দর্পণ। উলে আমার বাস্তব বাবুলে, উলে উলে বাস্তব, আর অবাস্তব মনে রাখবি সব রকম দর্পণ, সব রকম লেন্স। ঠিক আছে, তাহলে বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব। একটা বেসিক কথা মনে রাখবি, বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়। বাস্তব বিম্ব সবসময় কি হয়? উল্টা হয়। আর অবাস্তব সবসময় কি হয়? সোজা হয়। বাস্তব অলওয়েজ উল্টা আর অবাস্তব অলওয়েজ সোজা। মনে রাখবা, বাস্তব কথা শুনতে সবারই উল্টো লাগে, আর অবাস্তব কথা কইলে সবারই সোজা মনে হয়। অবাস্তব কথা কব, লাইভে যারা আছো তোমরা প্রত্যেকে ঢাকা মেডিকেলে ফার্স্ট হবা, এটা হচ্ছে অবাস্তব কথা, খুব সোজা লাগে, কিন্তু বাস্তবে ঘটে না। বুঝছো? অনেকে বলে এই আসো চান্স পাওয়া দিচ্ছি, এই তুমি আমার রঙিন বইগুলো পড়ো চান্স পাওয়া দিচ্ছি, এই তুমি আমার এই কোশ্চেন পড়ো চান্স পাওয়া দিচ্ছি। বাস্তবে পসিবল না। টেক্সট বই পড়তে হবে এবং টেক্সট বই তোমার চান্স পাওয়াবে। চান্স পাওয়ানোর জন্য টেক্সট বই এনাফ, সাথে প্র্যাকটিস করলেই হয়, আর কিছু লাগে না। চলো তাহলে আমাকে বলো তো, অবতল লেন্সে, অবতল লেন্সে বাস্তব বিম্ব তৈরি হবে নাকি অবাস্তব বিম্ব তৈরি হবে? প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, অবাস্তব বিম্বগুলা উল্টা হয় না সোজা হয়? অবাস্তব বিম্বগুলা উল্টা হয় না সোজা হয়? এখন বলছে ভাই আপনি কার বাবু? জি বাবা, আমি তো আমার আম্মুল বাবু। ঠিক আছে, চলো তারপর। ঠিক আছে, প্রতিসংখ্যা এই একটা সূত্র একটা মনে রাখো, এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। ঠিক আছে, এটা একটু মাথার মধ্যে রাখো, এটা লাগে, ধরো মাঝে মাঝে লাগে। এরপর ওর বাবা তিনটা প্রতিসংখ্যা আবার পড়তে হবে। দেখো, আলো, কেরোসিন আছে, কাঁচ আছে আর পানি আছে, তিনটা প্রতিসংখ্যা। এই তোদের মধ্যে কাজগার আবার কেরোসিনের ঘাম ভাল লাগে, হাত তোলতো। আমি আছি অবশ্য, আমার অবশ্য পেট্রোলের ঘাম বেশি ভাল লাগে। বাইকার তো আলাদা করা যায়, কেরোসিনটা একটু কেমন জানি বেশি ডিপ, পেট্রোলটা একটু লাইটার। আমার কাছে পেট্রোলটা বেটার লাগে। ঠিক আছে, কারণ ধরো বাইক চালাই তো, পেট্রোল পুরোপুরি ভরা থাকলে ভাল লাগে বাইকে, তাই আমি পেট্রোল বেশি ভাল লাগি। তোমরা অনেকে আছো কেরোসিন বেশি ভালোবাসো, তাই তোমাদের অন্তত পক্ষে কিছু না জানলেও কেরোসিনের প্রতিসংখ্যাটা পারা উচিত, তাই না? বল, কেরোসিন 1 2 3 4, কয়টা লেটার? 4টা, 1.44। কেরোসিন 4, 1.44, তাই কেরোসিন হচ্ছে 1.44। ঠিক আছে, কাঁচ মনে রাখবা, এটা 1.5 মনে রাখবা। ঠিক আছে, বা 5 সমস্যা নেই, মনে রাখবা। কাঁচ 5, কাঁচ 5, 1.55, কাঁচ 5 5 5 5, কাঁच। क्या कविता बनाया मैं, मेरे कविता की कुछ तारीफ तो करो। কাজ হচ্ছে 1.5। ঠিক আছে, এটা মনে রাখবা 1.5। ঠিক আছে, এগুলো সব কিন্তু, আর পানিটা মনে রাখবা সব বায়ুর সাপেক্ষে। ঠিক আছে, বায়ুর সাপেক্ষে মনে রাখবা, সরি মানে পানি মনে রাখবা 1.33। কেমন মনে রাখবা? শোনো, মনে রাখতে পারবা কিভাবে জানো? মনে রাখবা, এই পরীক্ষা যা দিয়ে আসছি এইচএসসি, ভাব তুই 33 পাইলি না, তোর কি পরানে পানি থাকবে? পরানে পানি থাকবে? রোগীরা এসে বলে স্যার স্যার আমার তো পরানে পানি নাই, বুঝছিস? তাই পানি 1.33। ঠিক আছে, ওকে। কাঁচেরটা কিন্তু 1.5 বইতে লেখা আছে, আবার এক্সট্রা ইনফো দেওয়া আছে 1.55, দুইটাই জুন করবা। সবাই আমাকে বলো কেরোসিন কত? কেরোসিন, কেরোসিনের প্রতিসংখ্যাটা সবাই লিখে কমেন্ট করো। ঠিক আছে, কি হয়েছে? যারা লাইভে আছে তারা লাইভটা শেয়ার করে দাও। পেট্রোল পার্টি থ্যাংক ইউ, আমি পেট্রোলের দলে আছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে, ওকে। কেরোসিন ভালো লাগে, তাহলে সবাই একটু বলে ফেলো। গেল, সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে বলে ফেলো পানি কত? পানি চলে আসো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের স্পেসিফিক দুইটা শর্ত, ভাই খেয়াল কর। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ধর
হীরা, তুই হীরা ধরে দেখছিস খুব সুন্দর জলে, চারপাশ থেকে আলো বেরোয়, কারণ ওই হীরার ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই কয়দিন আগে ভাইরাল হয়েছে, ওই যে গ্লাসের মধ্যে হলুদ ঢেলে দেয়, দেখো হলুদ ভিতরে জল জল করতেছে, এই জিনিসটাকেও দেখছিস? যারা এই রিলস গুলো দেখছিস আস লিখো, আস। তো এই যে ঘটনা, মানে পানিপূর্ণ গ্লাস বলো বা পানির নিচে টেস্ট টিউব দিলে ভিতরে জলে, এই যে উজ্জ্বলতাটা, এর জন্য দায়ী পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শর্ত দুইটা, স্পেসিফিক মনে রাখবি। শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার দেখ, মনে রাখবি ঘন থেকে হালকা। এক নম্বরে মনে রাখবি ঘন থেকে হালকা মাধ্যমে যাইতে হবে। আর দুই নম্বরে মনে রাখবি আপাতন কোণ সংকট কোণ থেকে বড় হবে। এই দুই নাম্বার কি মনে রাখবি? আপাতন কোণ বড় হবে কার থেকে? সংকট কোণ থেকে। তা মনে রাখবা যে আপাতন কোণ, আমাদের ধরো তোমার একটা আপু আছে, তোমার আপু এখন সংকটে, আপা সংকটে, তাই আপাতন কোণ সংকট কোণের চেয়ে বড়। আপা অনেক বড় সংকটে পড়ে গেছে, তাই আপাতন কোণ অনেক বড় হবে কার থেকে? সংকট কোণ থেকে। ঠিক আছে? তাহলে কে বড়? আপা বড় না সংকট বড়? আপা বড়, কারণ আপার চেয়ে বড় সংকট আর কিছু নাই, এভাবে মনে রাখবা। ঠিক আছে? ওকে। আর ঘন থেকে কোন মাধ্যমে যাবে? হালকা মাধ্যমে যাবে। আশা করি মনে থাকবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শর্ত কয়টা? দুইটা। হালকা থেকে ঘন না ঘন থেকে হালকা? বলবা হালকা থেকে ঘন না ঘন থেকে হালকা, এক নাম্বার। আর বলবা ঘন থেকে হালকা। আর দুই হচ্ছে আপাতন কোণ বড়। তাহলে আলটিমেটলি কে কে আগে থাকলো? আপা আগে থাকলো আর ঘন আগে থাকলো। ঠিক আছে? ওকে, চলো আমার প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতো স্নেলের সূত্র, এটা কি প্রতিফলনের না প্রতিসরণের? স্নেলের সূত্র প্রতিফলন নাকি প্রতিসরণ? এই দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ চলে আসছে। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলো, তাহলে হালকা থেকে ঘন মাধ্যম নাকি ঘন থেকে হালকা মাধ্যম? গোলায় ফেলবা। খেয়াল করো, এক নম্বর দেখো নিমজ্জিত টেস্ট টিউব, দেখো কি করছে, লিখে রাখছে নিমজ্জিত টেলিস্কোপ, নিমজ্জিত টেস্ট টিউব। তাহলে নিমজ্জিত টেস্ট টিউব, এক নম্বরে কি বললাম? নিমজ্জিত টেস্ট টিউব। দুই নাম্বার দেখো পানিপূর্ণ গ্লাস, কি বললাম? পানিপূর্ণ গ্লাস। এভাবে দেখো, তাহলে একটা টেস্ট টিউব একটু আগে বলতেছিলাম না, তারপরে পানিপূর্ণ গ্লাস। এআই নাকি মানুষের চেয়ে বেটার কাজ করবে, এই হচ্ছে এআই এর কাজ। টেস্ট টিউবে রেখেছে টেলিস্কোপ। হীরক, ওই যে বলছিলাম হীরা অনেক জল জল করে, তাই হীরকের উজ্জ্বলতা, হীরকের উজ্জ্বলতা। তারপর দেখো আছে এই যে একটা এক্সট্রা, এটা কিন্তু এক্সট্রা ইনফো, বুঝছো? নক্ষত্রের অবস্থান পরিবর্তন, কি বললাম? নক্ষত্রের অবস্থান পরিবর্তন। আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। যদি বলা হয় পরীক্ষায় কোনটা আসবে, পরীক্ষায় আসবে অপটিক্যাল ফাইবার, গ্যারান্টি দিয়ে দিলাম। মুখস্থ কর। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের 5টা উদাহরণ লিখে দিছে, এর মধ্যে নক্ষত্রের অবস্থান পরিবর্তন। আর একটা এক্সট্রা বলে দিই, শোন, এই যে নিম্ন আর ঊর্ধ্ব মরীচিকা, নিম্ন আর ঊর্ধ্ব মরীচিকা, নিম্ন আর ঊর্ধ্ব মরীচিকা। ঠিক আছে? তাহলে দেখো অনেকগুলা প্রয়োগ করলাম। এবার তাহলে আমাকে বলো, হীরকের মরীচিকা, অপটিক্যাল গ্লাস, পানিপূর্ণ ফাইবার, হ্যাঁ, তারপরে দেখো যে হীরকের অবস্থান পরিবর্তন, পানিপূর্ণ উজ্জ্বলতা, অপটিক্যাল উজ্জ্বলতা, অপটিক্যাল গ্লাস, নিমজ্জিত টেস্ট টিউব না নিমজ্জিত গ্লাস, আচ্ছা নিমজ্জিত হীরক, নক্ষত্রের গ্লাস, পানিপূর্ণ ফাইবার। এই ঘুলাই ফেলবি। তাহলে সবাই আমাকে বলে, সবাই কমেন্ট সেকশনে একটু বলে ফেলবা কার গতি পরিবর্তন ছিল, গতি পরিবর্তনটা কার ছিল, আর উজ্জ্বলতাটা কার ছিল, যেটা একটু বলে ফেলো। গতি পরিবর্তন কার, উজ্জ্বলতা কার? সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে ফেলো। ওকে, চলো সামনে চলো। এরপর দেখো এই অপটিক্যাল ফাইবার
আমরা কোথায় ইউজ করব? এই টপিকের নাম হচ্ছে অপটিক্যাল ফাইবারের ব্যবহার। দেখো, অপটিক্যাল ফাইবার নর্মালি ধরো বডির বিভিন্ন জায়গার ছবি তোলার জন্য, বডির বিভিন্ন জায়গা মানে বাইরে থেকে না, বডির ভিতরে কোনো তার দিয়ে ক্যামেরা দিয়ে ঢুকায়, ক্যামেরা প্রবেশ করায় দিয়ে তারপর যে ছবি তোলা, এটাকে বোঝায়। তো বডির বিভিন্ন জায়গার ছবি তুলতে, বডির বিভিন্ন জায়গার ছবি তুলতে এক নাম্বার। তাহলে এক নাম্বার কি বললাম? বডির বিভিন্ন জায়গার ছবি তুলতে। তারপর দেখো লেজার রশ্মিতে, এই অনেকে দেখবা এখন এই যে ফর্সা হওয়ার জন্য বা সুন্দর হওয়ার জন্য লেজার ট্রিটমেন্ট করে, তাই লেজার রশ্মি সঞ্চালনের জন্য। তাহলে একটা বললাম অপটিক্যাল ফাইবার বিভিন্ন অংশের চিত্রের জন্য, আরেকটা বললাম লেজার রশ্মি সঞ্চালনের জন্য। কি সঞ্চালনের জন্য? লেজার রশ্মি। কয়টা গেল? দুইটা। এরপর দেখো আমরা যে পড়ি না ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল ইউজ করা হয়। কিসে ইউজ করা হয় বললাম? ডিজিটাল সিগন্যাল। তাহলে দেখো এই তিনটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। একটা হচ্ছে বললাম লেজার রশ্মির জন্য, একটা বললাম ডিজিটাল সিগন্যালের জন্য, আর একটা হচ্ছে দেহের বিভিন্ন জায়গার ছবি তোলার জন্য। ছবি, লেজার, ডিজিটাল সিগন্যাল, ছবি, লেজার, ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, এই তিনটা টার্ম মনে রাখবা। অপটিক্যাল ফাইবারের ভালো ভালো ইউজের মধ্যে এগুলা পড়ে। ঠিক আছে, সবাই একটু কমেন্ট সেকশনে বলে ফেলো আগে অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচারটা একটু তোমাদের পড়াই। দেখো, অপটিক্যাল ফাইবারের মাঝখানে থাকে একটা কোর। এই কোর হচ্ছে 10⁻⁵ মিটার। তাহলে অপটিক্যাল ফাইবারের মাঝখানে যে কোর থাকে এটা কত বললাম? 10⁻⁷। আর চারপাশে যে আবরণ থাকে এটার নাম হচ্ছে ক্লাডিং। এই ক্লাডিং হচ্ছে অন্তরক। এই ক্লাডিং এর কালার হয় হচ্ছে সাদা। তাহলে বলো ক্লাডিং এর কালার কি বললাম? সাদা। আর কোর হচ্ছে মাঝখানে থাকে। কোরের ব্যাস কত বললাম? 10⁻⁵। তাহলে একটু মুখস্থ করে ফেলো অপটিক্যাল ফাইবার। তাহলে অপটিক্যাল ফাইবারের যে কোর থাকে, কোরটার ব্যাস কত? 10⁻⁵। চারপাশে যে অন্তরক থাকে তার নাম কি? উত্তর ক্লাডিং। তাহলে কোর, বাইরে ক্লাডিং, বাইরে ক্লাডিং, ভিতরে কোর। কেমন মনে রাখতে জানিস? ক্লাউড, ক্লাউড। এই আমরা যে পড়ি না মেঘ, ক্লাউড, ক্লাউড কই থাকে? আকাশে নাকি ঘরের মধ্যে? ভাইয়া ক্লাউড তো বাইরে থাকে, তাই ক্লাউডিং বাইরে আর হচ্ছে কোর ভিতরে। ঠিক আছে, নরমালি বিবর্ধনের ম্যাথ যখন ফোকাস দূরত্ব গুলা দেওয়া থাকে দুইটা, তখন বড়টা আর ছোটটারে ভাগ দিলে হয়ে যায়। এটা শর্টকাট, অনুশীলনীতে কয়েকটা দেওয়া আছে, একটু করবা। ধরো তোমাকে বললো অভিলক্ষের ফোকাস দূরত্ব 10 আর অভিনেত্রের ফোকাস দূরত্ব 2, তাহলে বিবর্ধন কত? তুমি এই যে 10/2 = 5 এই করে দিবা, আর কিছু না। বিবর্ধনের ম্যাথ আসলে বড়টা দিয়ে ছোটটাকে ভাগ করতে হয়। সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনটা আলাদা। সরল অনুবীক্ষণ যন্ত্র এর বিবর্ধনের রাশিমালা হচ্ছে m = 1 + d - a/f। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সূত্রটা মুখস্থ রাখতে হবে, m = 1 + d - a/f। এই ডিটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, আর এটা হচ্ছে লেন্স আর চোখের দূরত্ব, আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে ডি, এ হচ্ছে লেন্স আর চোখের দূরত্ব, আর সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা হচ্ছে m = 1 + d - a/f। এবার তোমাকে বলা হইলো এই যে একটা সরল অনুবীক্ষণ যন্ত্র আমার কাছে আছে, এর ফোকাস দূরত্ব 0.15 মিটার। ফোকাস দূরত্ব কত বললাম? 0.15 মিটার। চোখ আর লেন্সের মধ্যে কোনো দূরত্ব নাই, বুঝছো? এ হচ্ছে 0। তাহলে বলো বিবর্ধন m = কত? এটা অনুশীলনী প্রশ্ন, তো সবাই একটু করো। তাহলে আমি ফোকাস দূরত্ব দিয়ে দিচ্ছি 0.15। ডি এর মান দিয়ে আর কিছু নাই, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 0.25। এটা তোমার অলওয়েজ মুখস্থ থাকবে। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 0.25, এটা ফিক্স থাকবে 0.25 মিটার। তাহলে এই সূত্রে বসায় আমাকে অ্যান্সার বলো। 1 + 0.25 ডিভাইডেড বাই 0.15, তাই না? কারণ এ তো 0, দুইটা পয়েন্ট তুলে দাও, তাহলে 1 + 5/3। 5/3 কত হয় বলো তো? 1.67, আর ওই 1 তো থাকলোই, তাহলে টোটাল কত হবে? 2.67। এটাই অ্যান্সার, বুঝছো? 5/3 এগুলো মুখী করতে হবে, একদম সহজ তো।
এগুলো পারবা করতে। ওকে, তাহলে সবাই একটু আমার কমেন্ট সেকশনে উত্তর দিয়ে ফেলো। যদি বলি কাচের প্রতিসরণাঙ্ক কত ছিল, মনে করে বলো, পারবা কিনা। আরেকটা কোশ্চেন বলো তো, কোর বাইরে নাকি ক্লাডিং বাইরে, কে বাইরে থাকে? বাইরে কে থাকে? বাইরে কে থাকে? ঠিক আছে, ওকে। তারপর চলো দেখো, নলের দৈর্ঘ্য যদি চাই, যেমন ধরো এল ইকুয়াল টু ওই এফ নট প্লাস এফ ই, অর্থাৎ অভিলক্ষের ফোকাস আর অভিনেত্রের ফোকাস এই দুইটা যোগ করলে নলের দৈর্ঘ্য এল পাওয়া যায়। তাহলে নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু কি বললাম? এফ নট প্লাস এফ ই, এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? এই সূত্রটাও লাগবে। তাহলে বিবর্ধন কেমনে বের করতে বললাম? বড়টা বাই ছোটটা না ছোটটা বাই বড়টা? বলে ফেলো তো। ম্যাথের ট্রিক মনে রাখো একটু, অনুশীলনী ডিরেক্ট ম্যাথ তো, জাস্ট লিখে দিছে যে √2 থাকলে দাগাবাদ 30 ডিগ্রি আর √3 থাকলে দাগাবাদ 60 ডিগ্রি। অনুশীলনীতে দুইটা ম্যাথ আছে, এটা ইনভার্স ক্যালকুলেশন করতে টাইম লাগে তো তাই ডিরেক্ট দিয়ে দিয়া যে √2 হলে 30 দাগায়ও, √3 হলে 60 দাগায়ও। এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে এটা মিলে, ঠিক আছে? দেখো, ন্যূনতম বিচ্যুতি, এটা হচ্ছে লাস্টের টপিক, বুঝছো? যারা বইতে মিলাবা শেষের দিকে পাবা যে ন্যূনতম বিচ্যুতি, সর্বনিম্ন বিচ্যুতি বা ন্যূনতম বিচ্যুতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা মেডিকেলে আসছে, বুঝছো? তো একবার কি হলো, আমার একটা ভালোবাসার মানুষ ছিল, নাম ছিল হচ্ছে উপমা, বুঝছো? তো উপমার সাথে তো আমার অনেক কথাবার্তা হইতো, বুঝছো? তো উপমা খুব মানে আমার তো জানো তোমরা 5 দিন পর জন্মদিন, 24 তারিখে কিন্তু আমার জন্মদিন, বুঝছো? 24শে অগাস্ট। তোমাদের সবার আসতে হবে, আমি ইনশাল্লাহ তোমাদের সবার জন্য একটু একবেলা খাওয়া দাওয়ার আয়োজন করব, সবাই জয়েন করবা। তো এই উপমা আমার জন্মদিনে আসলো, বললো ওগো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি জন্মদিনে যা চাও আমি তোমাকে তাই দিব, বলো তুমি জন্মদিনে কি চাও? পরে আমি বললাম আমি আরেকটা বউ চাই। ও বললো ঠিক আছে, বলে আমাকে আরেকটা বিয়ে দিয়ে দিল। আগে একটা বউ ছিল উপমা, এখন কয়টা হয়ে গেল? 2টা। এই যে দেখো, উপমা নামের মেয়েরা কি চালাক হয় না বোকা হয়? বোকা হয়। তাই তোমরা মনে রাখবা, বোকা উপমা। এই তোরা নাম ধরে ডাকিস কোন সাহসে? ভাবি বল। হ্যাঁ, বোকা উপমা ভাবি, ঠিক আছে। তো বতে হচ্ছে বর্ণ, বতে কি? বর্ণ। এই যে বতে বর্ণ। কতে হচ্ছে কোন, বোকা বর্ণ কোন। উপতে হচ্ছে উপাদান, উপতে কি? উপাদান। আর মতে হচ্ছে মাধ্যম। তাহলে দেখো, ন্যূনতম বিচ্যুতির নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর বললাম? 4টা। বোকা উপমা, বোকা উপমা। বতে হচ্ছে বর্ণ, কতে হচ্ছে কোন, উপতে হচ্ছে উপাদান, আর মাতে হচ্ছে মাধ্যম। তাহলে ন্যূনতম বিচ্যুতি কয়টা বিষয়ের উপর নির্ভর করে? উত্তর 4টা। সবাই বলে ফেলো বোকা উপমা, ঠিক আছে? এই বক্সটা লাগবে, এই বক্সটা গুরুত্বপূর্ণ আসলে। ভর্তি পরীক্ষায় যদি বলো যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কই থেকে আসে, এই বক্সটা থেকে আসে। তো তার আগে বলে ফেলো, ন্যূনতম বিচ্যুতি এটা কি আপাতন কোণের উপর নির্ভর করে? দেখে যাবো কিভাবে? দেখো, কোন কোণের উপর নির্ভর করে? আপাতন কোণ। কিসে? ও, ওইটা প্রশ্নে দিছে, বুঝছো? ক্লাস টেস্টে যে কোন কোণের উপর নির্ভর করে, সেটা বিজম কোণ, আপাতন কোণ, প্রতিসরণ কোণ, ওইটা দিয়ে পেঁচাইছে। তাই হচ্ছে আমি বলে দিলে তোমরা ভুল করবে না, তাই বললাম না। তোমরা কিন্তু দেখছো কোন কোণের উপর নির্ভর করে, ঠিক আছে? এরপর চলো দেখো, এই যে আমরা লিখছি লেন্সের এই অবস্থানের জায়গাটা, এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করব। সবাই একটু ফোকাস করো। সে বালতিটা কই আমি? এটা না, কালার পাল্টাবো কিভাবে? হ্যাঁ ঠিক আছে।
ওকে, এবার দেখো। তো ফার্স্টে আমি তোমাদের একটু বেসিকটা বুঝাই আসি। এই ধরো একটা লেন্স, এই লেন্সের এই যে আছে ফোকাসে, ডাবল ফোকাস, এটা হচ্ছে ধরো অসীম, এর এই পাশে সব ধরে দিলাম অসীম, আর এই পাশেও এটা হচ্ছে ফোকাস, ডাবল ফোকাস, এই পাশে ধরো এই যে অসীম আছে, ঠিক আছে। তো লেন্সের এই অবস্থানগুলোর ভিত্তিতে ধরো একটা বিম্ব ফোকাসে আছে, সে কোথায়, বস্তু ফোকাসে আছে, ধরো ধরো বস্তু ফোকাসে আছে, তো বিম্বটা কোথায় হবে, বিম্বটা কেমন হবে, বা একটা বস্তু অসীমে আছে, বিম্বটা কেমন হবে, এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছো। অবস্থানগুলা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে আজকে, ঠিক আছে। তো আমরা একটু ট্রিক দিয়ে পড়বো যাতে তোমার ভালো মনে থাকে। সবাই আমার সাথে বসে বসে মুখস্থ করবা। প্রথমেই মনে রাখবা অসীম ফোকাস, অসীম ফোকাস, অসীম ফোকাস, 2f 2f। দেখো ট্রিকটা খেয়াল করো, একটু ভিন্নধর্মী ট্রিক। অসীম ফোকাস 2f 2f, মধ্যে হলে বাইরে। দেখো অসীম ফোকাস 2f 2f, মধ্যে হইলে বাইরে। আবার রিপিট করি, অসীম ফোকাস 2f 2f, মধ্যে হইলে বাইরে। মানে অসীমে থাকলে যাবে ফোকাসে, বা ফোকাসে থাকলে আসবে অসীমে। 2f এ গেলে যাবে 2f এ, বা 2f এ থাকলে আসবেও 2f এ। আর এই মধ্যে মানে, মধ্যে মানে এই f আর 2f এর মধ্যে, এই জায়গাটা f আর 2f এর মধ্যে। আর বাইরে মানে এই যে 2f, 2f এর বাইরে। 2f এর পরের টুকরে বলে 2f এর বাইরে। তাহলে লাইনটা খেয়াল করো, অসীম ফোকাস 2f 2f, মধ্যে হলে বাইরে। অসীম, অসীম ফোকাস 2f 2f, মধ্যে হইলে বাইরে। অসীম ফোকাস 2f 2f, মধ্যে হইলে বাইরে। মুখস্থ করো আমার সাথে, অসীম ফোকাস 2f 2f, মধ্যে হইলে বাইরে। তাহলে আমার বলো f আর 2f এর মধ্যে হইছে, তাহলে কই যাবে? f আর 2f এর মধ্যে হইছে, কই যাবে? বলো 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 বলো, সবাই কমেন্ট সেকশনে বলে ফেলো। পরেরটা বলবো, অসীমে হইছে, কই যাবে? অসীমে হইছে, কই যাবে বলো? অসীম হয়েছে, কই যাবে? এই ভাইয়া, অসীমের উপর ফোকাস করব না, না অসীম কোন ছেলের নাম না। মধ্যে হইলে বাইরে, তাহলে অসীমে হইলে ফোকাসে, ফোকাসে হইলে অসীমে, 2f এ হইলে 2f এ, মধ্যে হইলে বাইরে। এইটুক শিখে আমরা এখন আগে পজিশন গুলো প্র্যাকটিস করে আসি, চলো। দেখো এই যে অসীমে আছে, দেখছো অসীম, তাহলে অসীম হলে কই যাবে? এই দেখো এই যে অসীমে আছে, গেছে কোথায়? ফোকাস। অসীমে ফোকাসে, এই দেখো এই যে, তাহলে এই দেখো এই যে ফোকাসে আছে, ফোকাসে আছে, গেছে কোথায়? অসীমে। তাহলে দেখছো অসীমে থাকলে ফোকাসে, ফোকাসে থাকলে অসীমে। এই দেখো 2f এ আছে, গেছে কোথায়? 2f এ। তাহলে 2f এ থাকলে কই যাবে? 2f এই যাবে। এই দেখো মধ্যে, f আর 2f এর মধ্যে আছে, তাহলে কই যাবে? 2f এর বাইরে। তাহলে এই দেখো 2f এর বাইরে আছে, তাহলে কই যাবে? f আর 2f এর মাঝখানে। খেয়াল করো, অসীম ফোকাস 2f 2f, মধ্যে হইলে বাইরে। এটুকু মনে রাখবা, প্রথম কথা। সেকেন্ড কথা, উত্তল লেন্স। প্রথমে কি লেন্স? উত্তল। তোমাদের পড়ায় আসছে উত্তল লেন্সে কেমন হবে? বাস্তব বিম্ব, মনে আছে? উত্তলে বাস্তব, এবং বাস্তব মানে সেটা কি? উল্টা। এই দেখো বাস্তব উল্টা, বাস্তব উল্টা, বাস্তব উল্টা, বাস্তব উল্টা, বাস্তব উল্টা। ক্লিয়ার? আমার একটা প্রাইমারি ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অসীমে হলে ফোকাসে, অবতল লেন্সের ক্ষেত্রেও দেখো সেম, এই যে অসীমে হইছে, গেছে কোথায়? ফোকাসে। কিন্তু অবতল লেন্সে কি আর বাস্তব হবে? না, তাই অবাস্তব হইছে আর সোজা হয়ে গেছে। পারবা না মনে রাখতে? মনে তো রাখতে পারবা, আগে ধরে দেখি কি অবস্থা। বলো 2f এর বাইরে, তাহলে কই যাবে বলো? 2f এর বাইরে। পরের প্রশ্ন বলো, যে একটা বস্তু উত্তল লেন্সে অসীমে আছে, তাহলে কোথায় যাবে সে আসলে?
এই যারা লাইভ আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে, ওকে, ফোকাসে যাবে। আচ্ছা, এরপর চলো দেখো লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা P = 1/f আমরা পড়ে আসছি না? তো এই লেন্সের ক্ষমতার এককটা হচ্ছে, সবচেয়ে কমন বা সবচেয়ে ব্যবহৃত একক হচ্ছে ডায়োপ্টার। তাহলে লেন্সের ক্ষমতার সবচেয়ে ব্যবহৃত এককের নাম হচ্ছে ডায়োপ্টার। ঠিক আছে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা মনে রাখবা, লেন্সের ক্ষমতার একক হচ্ছে পার মিটার, পার সেন্টিমিটার আছে। আর একটা কমন এসআই একক যদি জিজ্ঞেস করে তাহলে এটা এক্সট্রা ইনফো, এটা মনে রাখো। এসআই একক যদি জিজ্ঞেস করে তাহলে বলবা রেডিয়ান পার মিটার। রেডিয়ান পার মিটার। বলতো যদি 2f এ বস্তু থাকে তাহলে বিম্ব কোথায় যাবে? বলে ফেলো। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা P = 1/f। ঠিক আছে, এবং লেন্সের ক্ষমতার একক কি বললাম? ডায়োপ্টার। একক কি? পার মিটার বা পার সেন্টিমিটার। আর এসআই একক কি? রেডিয়ান পার মিটার। ঠিক আছে, ওকে। পারবো না সবাই এটুকু মনে রাখতে? চলে যাচ্ছি সামনে। তাহলে সবাই একটু বলে ফেলো যে লেন্সের ক্ষমতার এসআই একক কি? এই পারভেজ, কোন সমস্যা? লেন্সের ক্ষমতার এসআই একক কি? ঠিক আছে, এরপর চলে এসো অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্রে খেয়াল করো, m = 1 + d - a/f। আমি একটু আগে পড়ায় আসছি, মনে আছে? সেই সরল অনুবীক্ষণ যন্ত্র। একটা এক্সট্রা ইনফো পড়াইবে, হ্যাঁ? খেয়াল কর, সরল, সরল, একদম সরল, কম কম হবে। তাই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন 3.5 থেকে 6। সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? 3.5 থেকে 6। এটা মুখস্থ করে ফেলবি। ঠিক আছে, মুখস্থ কর। সরল কত? 3.5 থেকে 6। আর যেটা জটিল ওটা অনেক বেশি হবে রে। জটিল 2000। তাহলে সরল হচ্ছে 3.5 থেকে 6 আর জটিল হচ্ছে 2000। আমি রিপিট করছি, সরল 3.5 থেকে 6 আর জটিল কত? 2000। ঠিক আছে, মনে একবার সরল অনুবীক্ষণ যন্ত্রে যে বিম্বটা পাওয়া যায় ওটা হচ্ছে অবাস্তব এবং সোজা। ওই যে দেখবা ফেলুদা আছে না, ফেলুদা, বা ওই যে বিভিন্ন মানুষ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে, দেখবা পেপার টেপার, ওটা সোজাই দেখা যায় বাট বড় অবাস্তব দেখা যায়। ঠিক আছে, এরপর দেখো দূরবীক্ষণ যন্ত্র দুই প্রকার আছে। একটা হচ্ছে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসরণ আর প্রতিফলন। এই দেখো প্রতিসরণ তিনটা আছে না, এই দেখো, এই দেখো ভাইয়া, আপনি প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কাইটে দিলেন? দিলাম। কেন? কারণ আমরা প্রতিফলক পড়বো তাই। প্রতিফলকে কি কি আছে? নিউটন, গ্রেগরি আর হার্সেল। মনে রাখবি কেমনে জানিস? এই দেখ, নিউটন এটা বিজ্ঞানী, সে প্রথমে ফল খায়, ফল খেয়ে তারপর হাগে। নিউটন ফল খেয়ে করা যাবে না? না, এমন ভাবে তাকাচ্ছিস, এমন ভাবে হাসতেছিস যে তুই কোনোদিন হাসিস না। তো প্রতিফলক হচ্ছে তিনটা, নিউটন, গ্রেগরি আর হার্সেল। নিউটন, ফলে হচ্ছে প্রতিফলক। তুই মেইনলি এই তিনটা তোর মনে থাকবে, তুই ভুলে যাবি কোনটা প্রতিফলক কোনটা প্রতিসরণ। তাই আগে মুখস্থ কর। নিউটনে নিউটন, ফলে হচ্ছে প্রতিফলক। আর হাতে হার্সেল আর গেতে গ্রেগরি। এই গেতে আবার গ্যালিলিও দাগাই দিস না। তাহলে ঠিকটা হচ্ছে নিউটন, ফল খেয়ে, ওটা মনে রাখো। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবা যে কোনটা প্রতিসরক কোনটা প্রতিফলক। ঠিক আছে, খেয়াল করো বীক্ষণ যন্ত্র, এই টপিকটা একটু বলে আসি। বীক্ষণ যন্ত্র আছে চারটা নাম মনে রাখবা। বীক্ষণ যন্ত্র কয়টা বললাম? চারটা। তার আগে সবাই আমাকে বলো তো
ফোকাস দূরত্বের সাথে লেন্সের ক্ষমতার সম্পর্ক কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বীক্ষণ যন্ত্র চারটা আছে, নামগুলা মনে রাখবা। অনুবীক্ষণ, দূরবীক্ষণ, বাইনোকুলার, পেরিস্কোপ। বলো কি কি নাম বললাম? অনুবীক্ষণ, দূরবীক্ষণ, বাইনোকুলার, পেরিস্কোপ। বলো কি কি নাম বলছি? অনুবীক্ষণ, দূরবীক্ষণ, বাইনোকুলার, পেরিস্কোপ। এই চারটা হচ্ছে বীক্ষণ যন্ত্র। আর স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 0.25 মিটার। আর সেন্টিমিটারে বললে বলবা 25 সেন্টিমিটার। এটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। আচ্ছা, তোমরা বলো তো যে ক্ষীণ দৃষ্টি কারো হয়েছে, তার জন্য কোন লেন্স ইউজ করতে হবে? ক্ষীণ দৃষ্টি হয়েছে, তার জন্য কোন লেন্স ইউজ করবা? ওকে, ঠিক আছে। তাহলে বীক্ষণ যন্ত্র কয়টা আছে? চারটা। এবার দেখো নবদূরবীক্ষণ যন্ত্র। এই জানো কাহিনী? কাহিনী জানো তোমরা? আমি বলতেছি। এই তোমাদের মাকসুদ ভাইয়া বিয়ে করতে চায়, বিয়ে করে নতুন একটা বাচ্চা নেবে, নতুন একটা বাচ্চা, নব বাচ্চা হবে। এই নব বাচ্চা নেওয়ার জন্য মাকসুদের কি করা লাগবে? ক্রস করা লাগবে। হ্যাঁ, স্ক্রু ব্যবহার করবে। তুমি যা ভাবতেছো ঠিক তাই। মনে রাখবা, নবদূরবীক্ষণে ক্রস ওয়্যার আর মাইক্রোমিটার স্ক্রু ব্যবহার করা হয়। ক্রস ওয়্যার, মাইক্রোমিটার স্ক্রু। কোন দূরবীক্ষণ? নবদূরবীক্ষণ। ঠিক আছে? তাহলে নবদূরবীক্ষণে কি কি বললাম? ক্রস ওয়্যার, মাইক্রোমিটার স্ক্রু। বীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ, দূরবীক্ষণ, বাইনোকুলার, পেরিস্কোপ। ঠিক আছে? ওকে, এরপর চলো প্রিজম। প্রিজমে ন্যূনতম বিচ্যুতির শর্ত খেয়াল করো। ন্যূনতম বিচ্যুতির শর্ত তিনটা আছে। কয়টা? তিনটা। I1 = I2 এক নাম্বার, R1 = R2 দুই নাম্বার, আর আলোক রশ্মি প্রতিসমভাবে যাবে। তাহলে তিনটা কথা। ন্যূনতম বিচ্যুতির শর্ত I1 = I2, R1 = R2, আর আলোক রশ্মি প্রতিসমভাবে যাবে। তাহলে কয়টা শর্ত পড়লাম? তিনটা। ঠিক আছে? এরপর দেখো আমরা আলো নিয়ে একটা টপিক পড়বো। আলো, আলোর টপিকটা আমরা এখন পড়বো। খেয়াল করো। খেয়াল করো। আলো আলো আমি কখনো, এখন আমরা সেই আলো নিয়েই পড়াশোনা করবো। খেয়াল করো, যেটা বলতেছিলাম আলোর বর্ণগুণা নিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মধ্যরশ্মি। এই বেনিয়া সহকলার মধ্যে মধ্যরশ্মি বলা হয় কোনটাকে? তুমি যদি মিলাও মিলাইতে পারবা না। দেখো, বেনিয়া সহকলা, উপর দিয়ে একটা কাটলাম, নিচের দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচের দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচের দিয়ে একটা। দেখো মাঝখানে পড়ে গেছে সবুজ, কিন্তু মধ্যরশ্মি সবুজ না। এটাই জীবনের প্রথম ভুল। মধ্যরশ্মি হচ্ছে হলুদ। বুঝছো? তাই মনে রাখবা, যাদের হলুদ কালার পছন্দ তারা হচ্ছে হিজড়া, মানে মধ্য জেন্ডার। জানো কি হয়েছে? তোমাদের অমিত ভাইকে আজকে দেখতেছিলাম, ওইখানে ইলেকট্রনিক্স এর দোকান আছে মডার্ন মোড, ওখানে যে অমিত একটা শাড়ি পরে তালি দিচ্ছে, এই টাকা দে, এইভাবে। তো এইটাই হচ্ছে মধ্যরশ্মি। হলুদ কালার দিয়ে লিখতেছি, তো তুমি হলুদ সেট করে দিচ্ছ, আমি তো আর পারি না, গরিব মানুষ। তো মধ্যরশ্মি কি? হলুদ। ঠিক আছে? প্রাথমিক বর্ণ, এই প্রাথমিক বর্ণ মনে রাখবা তিনটা। প্রাথমিক বর্ণ কয়টা? তিনটা। কিভাবে মনে রাখবা জানো? আগে বলে দিই কি কি আছে। লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল, তিনটা কি বর্ণ? প্রাথমিক বর্ণ। তাহলে প্রাথমিক বর্ণ কয়টা? তিনটা। লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল, এটা কি বর্ণ? প্রাথমিক বর্ণ। ভালো করে খেয়াল করো, এখানে অনেক কিছু বোঝার আছে। এই প্রাথমিক স্কুলে যাব সকালবেলায়, সকালবেলায় আমার আম্মু পিঠায় উঠাইতো, বুঝছিস? উঠায় টানতে টানতে নিয়ে যেত স্কুলে। আমি তো যাইতে চাইতাম না, পেটে ব্যথার নাটক করতাম।
মানে আমার ছোটবেলায় সবচেয়ে বড় কষ্ট ছিল স্কুলে যাওয়া। কত যে চেষ্টা করছি, মাটিতে গড়াইতে গড়াইতে তারপর নিয়ে গেছে। ধর শপিং এ গেছি, মানে আমাদের কেনাকাটা করে দিতে নিছে, আমার ধর কিছু একটা পছন্দ হয়েছে। আমাদের সময় ছিল লাইট জ্বলা জিন্সের প্যান্ট, বুঝছিস? জিন্সের প্যান্ট পরলে লাইট জ্বলতো, আর জুতায় লাইট জ্বলতো। এই লাইট জ্বলা জুতা ছিল আমার। তো আমার যে লাইট জ্বলা জুতা পছন্দ হয়েছে, আম্মু তো কিনে দেবে না, আমি শুয়ে পড়ছি, মার্কেটের মধ্যে শুয়ে রয়েছি। অনেকক্ষণ শুয়ে থাকার পর থেকে আব্বু আম্মু ঠিক করছে আমার রেখে দিয়ে চলে যাবে। এবার একটু ভয় পাচ্ছি, সত্যি রেখে দিয়ে চলে যায়, আর তো বাসায় যেতে পারবো না। পরে দেখি অনেকক্ষণ পর কিনে দিছে। এরকম কেনাকাটা করতে যে বা খাইতে যে শুয়ে থাকিস কে কে, যাতে কিনে না দিলে পর্যন্ত শুয়ে থাকিস, এরকম কে গেছে হাত তোল তো। তো দেখ, মনে রাখবি যে হচ্ছে এই প্রাথমিক স্কুলে যে সবার আগে আমরা লাল আর সবুজ কালারের পতাকা উঠাইতাম, তাই লাল সবুজ প্রাথমিক। আর নীল কালারের শার্ট পরে যাইতাম, তাই নীল। লাল সবুজ নীল, এই তিনটা হচ্ছে প্রাথমিক বর্ণ। মধ্যরশ্মি হচ্ছে হলুদ, আর বিশুদ্ধ বর্ণ হচ্ছে সাতটাই। ওই বেনিয়া সহকলার যে সাতটাই হচ্ছে বিশুদ্ধ বর্ণ। সবাই কমেন্ট করো, মধ্যরশ্মি কোন, মধ্যরশ্মি কোনটা? সবাই কমেন্ট করে ফেলো। প্রথম প্রশ্ন, মধ্যরশ্মি কোনটা? ওকে, তারপর বলো তো, লাল সবুজ নীল আসমানি, এই চারটার মধ্যে কোনটা? এই চারটার মধ্যে কোনটা তোমার না হচ্ছে প্রাথমিক বর্ণ না? এরপর খেয়াল করো, এই বেনিয়া সহকলা, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো মনে রাখবা E=hc/λ, যেহেতু লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লালের শেয়ার করবা। থ্যাংক ইউ।